বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইনস্ট্রাক্টর মেকাট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এটা যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস, যারা নতুন জয়েন করছে আমাদের এই ক্লাসে তাদের জন্য আমার পরিচিতিটা আরেকবার দিয়ে দিলাম। নেক্সটে যদি আমরা যাই, এটাও নিউ কামারদের জন্য, যারা প্রথম ক্লাস মিস করছো তাদের জন্য। আমাদের বিষয়ের নাম মেশিন শপ প্র্যাকটিস 2, বিষয় কোড 67031। এটার কোর্স স্ট্রাকচার এবং নম্বর বিন্যাস এখানে দেখানো হয়েছে। এখানে থিওরি 1 ক্রেডিট, প্র্যাকটিক্যাল 6 ক্রেডিট, 6 পিরিয়ড আর কি, আর থিওরি 1 পিরিয়ড। থিওরি 1 ক্রেডিট আর প্র্যাকটিক্যাল 6 মিনস 2 ক্রেডিট। এটা 3 ক্রেডিটের সাবজেক্ট। 3 ক্রেডিট মিনস 1 ক্রেডিট হলো 50 মার্কস, দেন 3 ক্রেডিটের সাবজেক্টের কারণে এটা হলো 150 মার্কস। তো এটার ধারাবাহিক মূল্যায়ন, যদি থিওরির ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ টিসি থিওরি কন্টিনিউয়াস 20, টিএফ থিওরি ফাইনাল, যেটা ফাইনাল পরীক্ষা দেওয়া সেটা 30, আর প্র্যাকটিক্যাল পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 50 এবং পিএফ প্র্যাকটিক্যাল ফাইনাল 50। এটা মূলত প্র্যাকটিক্যাল নির্ভর সাবজেক্ট। আর যেহেতু এটা সপ্তাহে একটাই থিওরি ক্লাস, সো আমি একটা ট্রেনিংয়ে থাকার পরও তোমাদের ক্লাসটা যাতে মিস না হয় এই জন্য সরাসরি মিটে নিতে পারতেছি না, কিন্তু ইউটিউবে আমি এই ক্লাসটা দিয়ে দিচ্ছি এবং এখানে তোমাদের একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হবে ক্লাস শেষে, সেটা তোমরা দেখে নিবা, আমি দেখাই দেবো পরে। নেক্সট স্লাইডে যদি যাই আমরা, তো প্রথম অধ্যায়ের আমরা কিছু অংশ দেখছিলাম। প্রথম অধ্যায় হলো আমাদের লেদ মেশিনের বিশেষ অপারেশান। আমরা আগের মেশিন সব 1-এ করছি, যে টার্নিং, স্টেপ টার্নিং, নার্লিং, এসব। লেদ মেশিনের বিশেষ অপারেশনের মধ্যে আমরা এখানে থ্রেড কাটিং, থ্রেড বা প্যাঁচ কাটার, তারপর ফোরজা চাকের ইউজ দেখব, আমরা ফেস প্লেটের ইউজ দেখব। সেটা হলো আমাদের এই অধ্যায় 1-এর আলোচনা। তার মধ্যে কিছু অংশ থ্রেড নিয়ে ডিটেইল আলোচনা এবং মেশিনের স্ট্রাকচার নিয়ে আলোচনা আমরা 1 নম্বর ক্লাসে করছিলাম। তো ফোরজা চাক আমরা শুরু করছিলাম, পুরোপুরি শেষ করতে পারিনি। যে ফোরজা চাকটা কেন, তোমরা হয়তো লেদ মেশিনগুলোতে দেখছো মেশিন শপে, সেখানে 3টা জ, মানে এখানে সোয়াল, জ মিনস সোয়াল, এখানে দেখো 1 2 3 4, 4টা জোয়াল। তো এই আর 3 জ চাকে থাকে 3টা, এবং সেটা যে কোনো এক জায়গায় যদি আমরা এটা টাইট দিই তাহলে 3টাই একসাথে টাইট হয়, কিন্তু এখানে তা না। ফোরজা চাক হলো প্রতিটাই ইন্ডিভিজুয়াল আমরা টাইট দিতে পারি। যখন জবটা সিলিন্ডারকৃতি না হয়ে অন্য কোনো আকৃতির হয়, তখন আমরা ফোরজা চাকে আমরা সেই জবটা ইউজ করি। সো এখানে আবার এটার একটা ব্যালেন্স, এই ফোরজা চাকটা যেহেতু আলাদা আলাদাভাবে টাইট দেই, এটার ব্যালেন্স করা একটু কষ্টকর ব্যাপার। তো এটার ব্যালেন্স কিভাবে করা যায়, এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু ভিডিওটা দেখো একটা জব কিভাবে ফোরজা চাকে আমরা বাঁধে সেটার ব্যালেন্স করব, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। Hey guys, welcome back to Metal Tips and Tricks. The 4-jaw chuck is a love-hate relationship with most machinists, but I'm going to change that with this video. Well, today I'm going to show you how to set up a 4-jaw chuck. I'm going to take all the mystery out of it, simplify it to where with a little bit of practice you'll be able to set up a 4-jaw chuck within a few minutes. Let's first of all talk about the chuck itself. One of the distinguishing things is it has 4 jaws, and on the face of it you have these different rings, and you use those rings to help you orient your different jaws
equally. The problem is they don't have a really great place to line them up. There's no marks on the side of the jaws, just you have these two corners, and that's usually what you line up. Each jaw moves individually on a screw, and of course you have a chuck wrench. So let's set up the piece of steel first. I'm just going to set it in, and I'm just going to randomly run all of these to this first point and see how this looks. We just want to make sure it's secure. So that's step one. Step two is bring in your dial indicator. To me, it's very critical where you place it. I like to have it on top because that's where my wrench fits. Some people work with the wrench on the side. If you do, put your gauge right on the side. Don't put it in a strange quadrant. Put it right where you're going to adjust the chuck. You'll see why in a little bit. Now we're going to spin this, see what kind of range we got. So I'm going to do what I call zeroing out the gauge. And what my goal is to split the difference between the high and the low and have the average right at 0. So when the needle moves clockwise, that's your high. So let's find our high. You can see what I'm trying to do is I'm trying to split the difference. Here's my low at 80, which is about 20 thousandths off. There's my high from 0, it's 20 thousandths off. Now I have a really great 0 to work from. I'm going to go to my low, and I'm going to just loosen it up just a bit, go to my high, and tighten it up. See how I brought that into 0? Now we have a new high. When you're within about 5 thousandths, you can sometimes bring that in. Oh, that's doing pretty good. And with a little bit of finesse, you end up learning exactly how much to turn the screw for each jaw to get that lined up. Now my 0 is not going to be perfect anymore, but you can see we're getting a really good average. So there we are within 1/1000th of an inch. My material isn't that accurate. I can tell by the way the needle's moving around. There's definitely a flat spot in it. But you get the idea. It's 3 easy steps. We put the material in, do the first lineup of the jaws, bring the gauge in, 0 the gauge, then anything on the right is to tighten, anything on the left is to loosen. We're going to loosen first. The reason you want to loosen first is because when you tighten, you can only move it about 5 thousandths. So we want to loosen it, give it room, move the needle to 0, spin it, see how it looks. Another trick you got to watch out for is on older lathes or lathes that are Babbitt or bronze, have the bronze bushing, no matter which way you spin the chuck, your needle will be off. So always spin it in the same direction. Well, I hope you guys like this helpful hint. Go out in the shop, give it a try. I think you'll see how easy this really is. You can see I did that in a very short amount of time. If you guys like this video, please give me some... আচ্ছা আমরা ভিডিওটি দেখলাম এখন তো যে ভিডিওটা দেখানোর মেইন উদ্দেশ্য যেটা ছিল যে এটার ব্যালেন্সটা আমরা কিভাবে করব হ্যাঁ ব্যালেন্স না করলে আমাদের নড়বড়ে করে তো জিনিসটা পড়ে যেতে পারে সো ব্যালেন্সটা কিভাবে করলো এখানে উনি একটা ডায়াল ইন্ডিকেটর ইউজ করলো যেটাতে একটা ডায়াল আছে ঘড়ির মতো সেখানে একটা কাঁটা আছে সেই কাঁটাটা পুরা 360 ডিগ্রি পুরা পাক ঘোরানোর পরও যদি সেই একই জায়গায় থাকে দেন সেটা ব্যালেন্স হলো ঠিক আছে এই ডায়াল ইন্ডিকেটর ছাড়াও আমরা ম্যানুয়াল একটা ইন্ডিকেটর আছে সেটা দিয়েও ব্যালেন্স অনেক সময় ঠিক করা হয় কিন্তু সেটা সঠিক হয় না ডায়াল ইন্ডিকেটর দিয়ে সঠিকভাবে ব্যালেন্স ঠিক করা যায় তো আমরা ফোরজা চাকে ব্যালেন্স ঠিক করাটা দেখলাম এর নেক্সট টপিকে যদি আমরা যাই লেদে ফেস প্লেটের ব্যবহার ফেস প্লেট
এটা আসলে কোনো চাকের মতো ইউজ হয়, কিন্তু এখানে সাধারণত সিলিন্ড্রিক্যাল জব, যেটা গোলাকার বা লম্বাটে জব, সেগুলো আমরা ইউজ করি না। যদি আয়তকার টাইপের জব, দেখো এখানে একটা আয়তকার জব বাঁধা আছে, যেটার মাঝখানে একটা ড্রিল করা হয়েছে, বা এটাতে যদি আমার প্যাঁচ কাটতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে একটা দেখতেছো ফেস প্লেট, এটা যেটার মাঝখানে কোনো ছিদ্র থাকে না, কিন্তু সাইডে অনেকগুলো ক্লাম্প লাগানোর জন্য, এই যে এটাকে বলতেছি আমরা ক্লাম্প, সেই ক্লাম্প লাগানোর জন্য কতগুলো ছিদ্র থাকে, এবং সেখানে আমরা স্কোয়ার আকৃতির বা আয়তকার আকৃতির জব বাঁধতে পারি। তো এই ফেস প্লেট নিয়েও যদি আমরা আরেকটা ভিডিও দেখি যে ফেস প্লেটে কীভাবে জিনিসটা বাঁধতেছে, তো তোমাদের কাছে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তো আমি ভিডিওটা প্লে করতেছি, তোমরা দেখো। ভাইরাস প্রতিরোধে ব্যবহার করুন গেট ওয়েল মাস্ক, 99 ভাগের অধিক ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধী, বেল্ট ব্লোন সহ। Hello. Today I have another sort of semi-production job I have to do in my shop. It's this part here. It's sort of a clevis that's welded into an assembly for a hydraulic cylinder to attach to. It's made out of 1-inch thick, just mild steel plate. I think it's been laser cut, and there's a hole that's been cut to 950 thou, and my job is just to open this hole up with a boring bar to 10 thou over an inch. Now, if I was just doing this job, if I had one of these to do, I would set this up on my milling machine table, put it up on blocks so I'd have some clearance. I would dial the hole in, put the boring head in, and just with 2 or 3 passes bore that size. In this case, though, it's not a one-off. I have 40 of them to do, and with the equipment I have, I find it much faster to bore holes like this on my lathe than on my milling machine. So I decided I would do it on the lathe, but because I have so many to do, I need to find a quick way to get them on the lathe and get them in position, and then bore them out and get them off and get the next one on. Something like this you could hold in a 4-jaw chuck. You could grab it here and here, and this is a bit of an angle, but I think you could make it work. The problem with that is that it's somewhat slow. You put it on the lathe, and you have to put a dial indicator in here and dial this hole in every time, which takes time. With work like this, with flat plates, it's nice to just hold something like this on your faceplate and then clamp it down. And there's a couple benefits to that. One, if you set your clamps up right, it can be just about as quick as opening and closing the jaws on a 4-jaw chuck. And secondly, because when you clamp it down, you're not pushing it around like this, like you would with a 4-jaw. You can actually position the hole using a live center in your tailstock. And that has a couple of advantages. One, it's very quick because it centers on the hole. Now, if the hole isn't made that accurately, it's not going to center that accurately, but in this case, the position of the hole isn't overly critical. It's more critical that it be on size and be square to the plate. Anyways, if you hold that in place with a tailstock, it does 2 things. It centers it virtually instantly, and it holds it in position for you while you get your clamp set up. And that can make it very quick. The problem you sometimes run into with that is that when you're doing that on a faceplate that's in the lathe, everything is a vertical surface, and everything wants to fall off the faceplate. So you can hold this in place with a tailstock, but the clamps themselves will want to slide down the slots they're mounted in. So it's nice to be able to clamp the studs themselves to the faceplate so that they stay in position when the clamp pressure is off. Now, normally when I've done that in the past, I've just used you just put a flange nut and clamp it to the faceplate. In this job, however, I'm using these Gooseneck Clamps, and
when I put them on, I don't have a lot of clearance under the clamp. I'm trying to keep everything low to the faceplate, because the lower I can keep the faceplate, the less boring bar I need to hang out to reach the back of the hole. So I'm using these gooseneck clamps, and using one of these as a jam nut would be too thick. So what I did was I just took some 1/4 inch thick cold rolled steel. I drilled and tapped a hole that fits the stud, and then this works as my jam nut. It has one other advantage of doing this, and if you ever clamp stuff down to a milling machine table or a faceplate, you know that you oftentimes need to have the clamp parallel to the slot, like in this situation. And what can happen is the clamps can be narrow and they'll barely span the slot. This clamp has a good radius on it. This has a chamfer, and when you put it on, it will sit there, but it just sits, and it's very easy for this thing to slip down this way or this way. And even if you do get it set up, when you clamp it down, there's so little surface area touching this faceplate that the clamping pressure can dent the faceplate, because the faceplate's just cast iron and it's relatively soft. So having this jam nut made like this allows the clamp, the heel of the clamp, to rest on this, and it's a bigger surface, so you don't have to position it so accurately, and it'll protect the faceplate from getting dents in it. The one issue I ran into with this is the jam nut is still a bit too thick. When you clamp this down, it bottoms out on the jam nut and doesn't actually clamp the work. So what I'm going to do is put set screws here in the back of the clamp, and then I can raise the heel of the clamp up a bit and it'll clamp the work down. I tested it out by just putting a temporary spacer in, clamped it down, and it's holding the work very solidly. It's not going to move for the amount of machining I have to do, so that should work. And I've just set 2 of my clamps up on the mill, and I'm about to drill and tap those out, and then I'll be able to install them on the faceplate. So here's the gooseneck clamp. After the set screw's been put in, I made a bit of a rookie move there. When I was tapping the holes, I put the tap in the wrong size tap holder, and the tap slipped on me. Fortunately, nothing broke or jammed, so I was able to recover. But what I've done is I've set this set with the set screw, so it's the correct height, so that the clamp is almost touching the jam nut here, which will keep this as low as possible. Now that I've got this at the right height, I'll just back a nut against it. And that'll just keep the set screw from moving. Always maintain the proper position. I just have to do that for the second set clamp, and then I am ready to put this piece, the faceplate, on the lathe and try it out.
তাহলে আমরা এখানে এই ভিডিওটাতে দেখলাম কি ফেস প্লেট কীভাবে আমরা আটকাইতেছি ফেস প্লেটের মধ্যে জবটা, এবং আটকানোর পরে এখানে এই ছিদ্রটা যে অপারেশনটা করতেছিল এই অপারেশনটার নাম হলো বোরিং। মানে কোনো ছিদ্র আছে কিন্তু সেই ছিদ্রটাকে আরেকটু বড় করা। তো সেই অপারেশনটা তোমরা এখন দেখলা। সেখানে আরও একটা জিনিস খেয়াল করছো যে আমরা ফোরজ চাকেও যেরকম আমরা ডায়াল ইন্ডিকেটর ব্যবহার করছি, এখানেও মাঝখানে দেখবো একটা ডায়াল ইন্ডিকেটর ব্যবহার করলো এটার ব্যালেন্স ঠিক রাখার জন্য। যাই হোক, এভাবে আমরা ফেস প্লেট দিয়ে জটিল আকৃতির কোনো জিনিস যেটা 3 জ চাক বা 4 জ চাকে বাঁধা সম্ভব নয় সেটাতেও আমরা অপারেশন করতে পারি। এবার নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক তোমাদের এখানে আছে যেটা সিঙ্গেল পয়েন্ট এবং মাল্টি পয়েন্ট কাটিং টুলের ব্যবহার। এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে সিঙ্গেল পয়েন্ট মানে হলো একটা মাথা বা একমুখ। সাধারণত লেদ মেশিনে আমরা যেগুলো ব্যবহার করি, যে সমস্ত টুল বিট যেটা কাটার আমরা ব্যবহার করি, যেটাতে ম্যাটেরিয়াল অপসারণ করি, এই যে এরকম বিভিন্ন টাইপের হয়ে থাকে। এখানে বিভিন্ন টাইপের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেওয়া আছে। সাধারণত আমরা লেদ মেশিনেই এগুলো বেশি ব্যবহার করে থাকি, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সম্পর্কে হয়তো কিছুটা আইডিয়া তোমরা মেশিন শপ ওয়ানেও পাইছো। আর একটা হলো মাল্টি পয়েন্ট। মাল্টি পয়েন্ট মানে হলো যেটাতে একটা না অনেকগুলো মুখ হইতে পারে। সেইটাই যে এই যে দেখতেছো চাকার মতো এইটা, বা এই যে এইটা এগুলো হলো মিলিং কাটার, হ্যাঁ, যেটার দিয়ে আমরা মিলিং মেশিন ইউজ করে থাকি। যেটা পরবর্তীতে আমরা মিলিং মেশিনের চ্যাপ্টার আছে আমাদের, সেখানে আরও ডিটেল জানবো। আর এইগুলো দেখতে পারছো লম্বাটে, এগুলো হলো ড্রিল কাটার, অর্থাৎ ড্রিল মেশিনে আমরা এগুলো ইউজ করে থাকি। তো এই বেসিক্যালি কি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের পার্থক্য তোমাদের আসতে পারে, হ্যাঁ, বা তুলনামূলক কী কোথায় কোথায় ব্যবহার করা হয় লিখতে পারো এখানে। যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল একটা পয়েন্ট থাকে, মাল্টি পয়েন্টে অনেকগুলো থাকতে পারে, হ্যাঁ, একের অধিক, সেটা যে কোনোটাই অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো। তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমরা সাধারণত লেদে ব্যবহার করে থাকি, মাল্টি পয়েন্ট আমরা মিলিং এবং ড্রিল মেশিনে ব্যবহার করে থাকি। এগুলো আরও ডিটেইল তোমাদের বুক বা ইন্টারনেটে দেখে নিতে পারো, আরও অনেক ব্যবহার আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যদি যাই, লাস্ট প্রশ্ন যেটা লাস্ট অনুচ্ছেদ এই চ্যাপ্টারের, হ্যাঁ, সেটা হলো লেদ মেশিনের স্পেসিফিকেশান। অর্থাৎ একটা লেদ মেশিনে কি কি প্যারামিটার দেওয়া থাকবে, যেগুলো দেখে আমরা একটা মেশিনটাকে সিলেক্ট করব যে মেশিনটা ক্ষমতা কতটুকু, বা আমরা যে কাজের জন্য ইউজ করতেছি সে কাজ হবে কি না। তো এখানে দেখো তোমরা প্রথমে আছে ওভার বেড, হ্যাঁ, যে বেড। এখানে দেখো একটা কোম্পানি মনে করো অনেকগুলো মডেল দেওয়া আছে, TK 0632, 0640, 0640A, 0640L, TK 0640BL, মানে সেই কোম্পানিরই বিভিন্ন মডেল হয়তো সেটা। তো এখানে দেখো ডায়ামিটার মানে টোটাল যে বেডের যে দৈর্ঘ্যটা সেইটা কত মিলিমিটার দেওয়া আছে এখানে, 300 মিলি এই মডেলের জন্য আলাদা। আচ্ছা, আমরা একটা দিক প্রথমটা নিয়েই যদি এটিকে 06 দেখি, এটা 300 মিলিমিটার ডায়ামিটার, এটার বেডের সাইজটা। বেড অর্থাৎ যেখানে আমাদের ক্লস ক্যারেজ এবং ক্যারেজটা চলাচল করে এই পাশ থেকে ও পাশে, এদিক থেকে এদিক থেকে চলাচল করে, সেই বেড যেটাকে আমরা বলি, যেটার উপর টুল পোস্ট লাগানো থাকে এবং পিছন দিকে টেল পোস্টও লাগানো হয়ে থাকে। আর কি ম্যাক্সিমাম ডাই ওভার স্লাইড, মানে বেড টোটাল 300 মিলিমিটার, কিন্তু ম্যাক্সিমাম যে ক্যারেজটা, হ্যাঁ, সেইটা আমরা স্লাইড করতে পারবো 80 মিলিমিটার। তারপর রেঞ্জ অফ স্পিন্ডেল স্পিড, সো এই মেশিনের স্পিন্ডেল স্পিডটা হলো 3000 RPM দেওয়াই আছে এখানে, মানে মেশিন স্পিড আর কি, যেটা স্পিন্ডেল বোর্ড, হ্যাঁ, 38 মিলিমিটার। হ্যাঁ, স্পিন্ডেল বোর্ড মানে চাক যে আমরা আটকাবো, চাকের ভিতর দিয়ে যদি কোনো ম্যাটেরিয়াল লম্বা অনেক ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে ভিতর দিয়ে আমরা রড দিয়ে দিতে পারবো। সেটা 38 মিলিমিটারের নিচে যদি হয় সেই রডটা আমরা ভিতর দিয়ে অনেক বড় জিনিসও করতে পারবো। তারপরে কি স্পিন্ডেল বোর্ড টেপার, হ্যাঁ, 45, এই 45 ডিগ্রি পর্যন্ত আমাদের এটা ডিগ্রি মানে কোনাকুনি বাঁকানো সম্ভব।
তারপর স্পিন্ডল মোটর, মোটরের স্পেসিফিকেশন দেওয়া আছে কত কিলোওয়াটের মোটর, এখানে 3 কিলোওয়াটের মোটর বলা আছে। তারপর কি ম্যাক্সিমাম প্রসেসিং লেন্থ, মানে একটা কত ম্যাক্সিমাম লম্বা জব আমরা করতে পারি, সেটা হলো 150 মিলিমিটার। তারপর এক্স থেকে জেড অ্যাক্সিস কত ট্রাভেল, 300 থেকে 200 ট্রাভেল করতে পারি। সার্ভো মোটর টর্ক, হ্যাঁ মোটরের টর্ক, তোমরা টর্ক জিনিসটা টুইস্টিং মুভমেন্টের কি যেটা সেটা কত সেখানে দেওয়া আছে 4/4। তারপর র্যাপিড মুভিং স্পিড 8, দ্য টাইপ অফ টুল ক্যারিয়ার, হ্যাঁ গ্যাং টাইপ টুল, ইলেকট্রিক টারেট, হ্যাঁ যেটাতে আমরা টুল পোস্ট ব্যবহার করি সেটাকে আমরা টারেট বলি, সেটার টাইপটা এখানে দেওয়া আছে। তারপর টুল সাইজ আমরা কতটুকু টুল সাইজ আমরা কতটুকু ব্যবহার করতে পারি, যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ব্যবহার করতে পারি 16/16 অথবা 20/20 দুইটাই ব্যবহার করতে পারি। ওভারঅল সাইজ পুরা মেশিনের সাইজটা দেওয়া আছে 1550 মিলিমিটার, 1000 মিলিমিটার আর 1600 মেটেরিয়াল, মানে এটা 3টা ডাইমেনশন দেওয়া আছে, লম্বা, চওড়া এবং উচ্চতা। আর টোটাল ওজন সেই মেশিনের 800 কেজি, এটার ক্ষেত্রে এগুলো বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন। তাহলে এই জিনিসগুলো তোমাদের আসতে পারে যে একটা মেশিনের কী কী দেখে আমরা জিনিস কিনবো, সেক্ষেত্রে তোমরা এগুলো লিখবা এবং দেখে আমরা ওই মেশিনটার ক্ষমতা বুঝতে পারবো। এটা হলো লেদ মেশিনের স্পেসিফিকেশান বা বিবরণী আমরা দেখলাম। এবার নেক্সট স্লাইডে যাই। তো এই এক নাম্বার চ্যাপ্টারের মধ্যে এতটুকুই আমাদের ওটা ছিল লাস্ট অনুচ্ছেদ, আমরা দেখলাম যেটা লেদ মেশিন। এখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো আমি, তোমরা জানোই তোমাদের যে ধারাবাহিক মূল নম্বরগুলো আমরা দিব সেগুলো কিন্তু এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই, এবং অ্যাসাইনমেন্ট যারা দিবা তারাই এই নাম্বারটা পাবা এবং টাইমের মধ্যেই দিবা। আমি এখানে লিখছি অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্টের নাম একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এটা তোমরা আগেও করছো সম্ভবত মেশিনে, আমি যেহেতু প্রথম অ্যাসাইনমেন্ট এই জন্য তোমাদেরকে সহজটাই বা প্রিভিয়াস জিনিসই দিচ্ছি, যেটা তোমরা ইউজটা শিখো কীভাবে ইউজ করা যায়। তো একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলো দেখাও, এটা অ্যাসাইনমেন্টের নাম। তোমরা অ্যাসাইনমেন্টে কী করবা এখানে সেটাও বলে দিছি আমি। A4 সাইজ অবজেক্ট কাগজে হাতে অঙ্কন করতে হবে তোমাদের, সেটার PDF হলে সবচেয়ে ভালো হয়, যদি না পারো পিকচার দিলেও হবে। সেটা গুগল ক্লাসরুমে জমা দিতে হবে, হ্যাঁ আগামী ক্লাস অর্থাৎ 23/8/2021 তারিখের মধ্যে। এখন এখানে ক্লাসরুমের ব্যাপারটা যখন চলে আসলো, তাহলে ক্লাসরুমে অনেকেই তোমরা অ্যাড হইছো, হ্যাঁ আবার অনেকে অ্যাড হতে পারো নাই। যারা সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে আমার সেই ফর্মটা যেটা ফেসবুক গ্রুপে তোমাদের দিয়েছিলাম আমি সেটা পূরণ করছো, তাদেরকে আমি ইনভাইটেশন পাঠাইছি, তারা জয়েনও করছো অনেকেই। তো আমার ক্লাসরুমটা একটু ঘুরে আসি, যারা জয়েন করছো তারা তো চিনোই, যারা জয়েন করো নাই তাদেরকে আমি একটু দেখাই দিই। তো যারা জয়েন করছো তারা যদি ক্লাসে ঢোকো, এরকম একটা এই যে মেশিন শপ প্র্যাকটিস 2 এই ক্লাসরুম, এটা হলো আমার গুগল ক্লাসরুম। এখানেই তোমাদের যাবতীয় অ্যাসাইনমেন্ট এবং মূল্যায়ন আমি করব, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি দেখো কে কে জয়েন করছো, এটা যদি আমি দেখি, দেখো এই যে আবু রায়হান, আলামিন সীমান্ত, আরাফাত হোসাইন শিফাত, তারপর আরও নিচে যদি যাই এটা একটা নাম SIK আসিফ 54, তারপর আজিজ, ইশতিয়াক আহমেদ, আর কিছু দেখো ইমেল অ্যাড্রেস হাইড হয়ে আছে, তাদেরকে আমি ইনভাইট দিছি কিন্তু তারা ক্লাসে জয়েন করে নাই। তারপর এখানে আছে মাহারব হোসাইন, মাহমুদা খাতুন, আরিফ, আরাফাত, হেদায়েতুল ইসলাম, ইমরান হোসেন, লুৎফুর রহমান, সাব্বির। তারপর আরও নিচের দিকে যদি আমরা দেখি আলামিন, রাকিব, মিম, মহিম, পলক কুমার, আরও আছে হ্যাঁ এই যে রফিক খান, রাকিব হাসান, রায়হান জামিল, অপু, রিফাতুজ্জামান, আবিদ, SM আবিদ, সাদ্দাম, সাদেকুর, শাহাদাত, সারোয়ার, আর আছে স্বাধীন হোসেন, সাজিদ, শাকিল খান, সাজ্জাদ, সোহেল, তাহমিদ রেজা। তো এই কজন অর্থাৎ
এখানে টোটাল আমার এই ক্লাসরুমে জয়েন করছো তোমরা 36 স্টুডেন্ট, হ্যাঁ 2 শিফট মিলাই। তো এই 36 স্টুডেন্টের কাছেই কিন্তু আমার অ্যাসাইনমেন্ট আমি অলরেডি দিয়ে দিছি সব, হয়তো মেইল এই 36 না সরি 36 স্টুডেন্টস। তো 36 স্টুডেন্টের কাছে আমি অ্যাসাইনমেন্ট অলরেডি তৈরি করছি। দেখো এই যে ক্লাস ওয়ার্ক, তোমরা ক্লাস ওয়ার্কে দেখো আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, অ্যাসাইনমেন্ট 1। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের নাম এখানে ডিটেইল যদি আমরা টিপ দিই তাহলে পাবো। তো সেখানে আমি রুলসটা বলে দিছি, সেখানে A4 সাইজে কাগজ অঙ্কন করে পিডিএফ বা পিকচার গুগল ক্লাসরুমে টার্ন ইন করতে হবে। তোমরা গুগলে ইমেল, যে ইমেইল পাবা অ্যাসাইনমেন্টের, সেই মেইলে গিয়ে তোমরা অ্যাটাচ করে পিডিএফ বা পিকচার দেন টার্ন ইনে যদি ক্লিক দাও তাহলে আমার কাছে চলে আসবে এটা, এবং সেটার আমি মূল্যায়ন করে যদি তোমাদেরকে তোমার কোনো কমেন্ট করি সেই কমেন্টটাও তোমরা পেয়ে যাবা, তাহলে বুঝবা যে তোমার অ্যাসাইনমেন্ট আমি পেয়ে গেছি। তো এই দেখো 36 জন টোটাল ক্লাসে অ্যাসাইন, টার্ন ইন 0, দ্যাট মিন্স এখনও কেউ এখানে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। এখানে দিলেই আমার কাছে চলে আসবে, দেন আমি গিয়ে তোমাকে এখানে গ্রেডে গিয়ে এই যে দেখো এখানে এই এই যে 10-10-এর মধ্যে দেখো আবুরা এখানে দেখাচ্ছে 10-10-এর মধ্যে কত দিব এটা আমি দিব, হাতে গ্রেডটা তোমরা দেখতে পাবা না সবার কাছে, তখন এখানে গ্রেডটা চলে আসবে। এখানে বলা হয়েছে 23 আগস্টের মধ্যে জমা দিতে হবে। সো তোমরা এই অ্যাসাইনমেন্টটা 23 আগস্টের মধ্যেই জমা দিবা, পরে কিন্তু আর জমা দেওয়ার সুযোগ থাকবে না। তাহলে এইটা গেল অ্যাসাইনমেন্ট কিভাবে করবা। এখন যদি বলো স্যার আমি এখনও ক্লাসরুমে জয়েন করতেই পারি নাই, তোমাদের কাছে ওই ফেসবুক গ্রুপে আমি ওই ফর্মের লিঙ্কটা আবার দেব, হ্যাঁ, এবং আমাদের এই ক্লাসের যে ভিডিওটা দেখতেছো সেটার নিচেও ওই ফর্মের লিঙ্কটা আমি দিয়ে দেবো, যেটাতে তোমরা সঠিক ইমেইল অ্যাড্রেস দিবা। ইমেইলে টাইপিং মিস্টেক করা যাবে না, যদি টাইপিং মিস্টেক করো তাহলে কিন্তু সম্ভব হবে না। তাহলে এভাবেই তোমরা অ্যাসাইনমেন্টে লাস্ট অ্যাটাচ করার পর টার্ন ইন কথাটা লেখা উঠবে, সেখানে যদি টার্ন ইন করো দেন আমার কাছে চলে আসবে অ্যাসাইনমেন্ট তোমার। সো এটার উপরই ভরসা রাখো। হ্যাঁ, তোমরা অনেকেই এটা নিয়ে মেসেঞ্জারে খুব মেসেজ দেওয়া দিয়ে করো, সেটার প্রয়োজন নাই। তোমার কাছে খবর যাবে, তুমি সেখানে অ্যাসাইনমেন্ট জমা দেবো, আমার কাছে এমনি চলে আসবে, আমাকে বারবার নক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই গেল অ্যাসাইনমেন্টের ঘটনা। হ্যাঁ, যদি এই অ্যাসাইনমেন্টটা জমা দিবা তোমরা 23 তারিখের মধ্যে, তাহলে ধন্যবাদ তোমাদেরকে আমার এই ক্লাসের ভিডিওটা পুরো দেখার জন্য। ঠিক আছে, বা তোমাদের ক্লাসমেটরা যারা জয়েন করতে পারে নাই তাদেরকেও খবর দিয়ে দিবা, গ্রুপে অ্যাড হওয়ার জন্য বলবা। তো আমরা এভাবেই আমাদের ক্লাস চালিয়ে যেতে পারি। তো লাস্ট সেগমেন্ট হলো কোশ্চিন। তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তোমরা কমেন্টে লিখে দিবা, ঠিক আছে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে মেসেঞ্জারে দিবা না, তোমার এই ভিডিওর নিচেই তোমরা কমেন্ট পাবা, সেই কমেন্টে তোমরা লিখে দিবা, আমি সেখানেই উত্তর দিব। আশা করি সেখান থেকে উত্তর পেয়ে যাবা তোমরা। তো আজকে 2 নম্বর ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।